স্বাগত দর্শক, একাত্তর জার্নালে আপনাদের সাথে আছে আমি তানিয়া রহমান। সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত অনুষ্ঠানে আমরা খবরের নানান বিষয় বিশ্লেষণ করি। পত্রপত্রিকা, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া ও নিউজ পোর্টালে যেসব খবর শিরোনাম হয়ে থাকে তা আমরা জানিয়ে দিই। সেই খবরের সাথে যুক্ত মানুষদের আমরা সংযুক্ত করি আমাদের আলোচনার টেবিলে। আমাদের স্টুডিও এবং অনলাইনে সংযুক্ত থাকা অতিথিরা সেসব খবরের গভীরে ঢোকেন। আজ আমাদের সাথে স্টুডিওতে আছেন ডেইলি টাইমস অফ বাংলাদেশের উপদেষ্টা সম্পাদক ইলিয়াস খান এবং একই সাথে আছেন নীলুফার চৌধুরী মুনি, মাননীয় সংসদ সদস্য সংরক্ষিত আসনের বিএনপি দলীয়। আপনাদের দুজনকে স্বাগত জানাই এবং ধন্যবাদ সময় দিয়েছেন। এবং একই সাথে আমাদের সাথে জুমে যুক্ত হয়েছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট হুমায়রা নূর। তাকে নিশ্চয়ই আমরা এর মধ্যে দেখতে পাবো। ধন্যবাদ আপনাকে হুমায়রা নূর, যুক্ত হয়েছেন। ঘুরে ফিরে যদি দেখি, পশ্চিমবঙ্গের বিধানসভার খবর আছে, বগুড়া সিটি কর্পোরেশন হওয়ার খবর, এরকম নানা খবরের ভিড়ে হয়তো কিছুটা দিনের শুরুর দিকে খবর বলে এখন এই মুহূর্তে পোর্টালগুলোতে দেখা যাচ্ছে না, কিন্তু আমরা কম বেশি জানি যে আজকে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সচিবালয়ে একটি বক্তব্য দিয়েছেন। সেটি হচ্ছে যে সেনাবাহিনী আমরা জানি যে গেল সরকারের আমল থেকে আসলে মাঠে আছে এবং তারা ম্যাজিস্ট্রেটের ক্ষমতা নিয়েই আসলে আছে। এখন স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য অনুযায়ী বলছেন তিনি যে পর্যায়ক্রমে সেনাবাহিনী হয়তো তাদের নিজ কর্মস্থলে ফিরে যাবে। জুনে দেখলাম, আমি যদি ভুল না দেখে থাকি, এটি বলা হয়েছে জুন মাসে তারা ফেরত যাবে। সেটি টাইমটা সম্ভবত গণমাধ্যমগুলোতে আসেনি, কারণ তিনি বলছেন যে এটি পর্যায়ক্রমে সমন্বয়ভাবে আসলে সেনাবাহিনী প্রত্যাহারিত হবে। সিদ্ধান্তটা হয়েছে যে সেনাবাহিনী মাঠে আর হয়তো থাকবে না, কারণ বলা হচ্ছে যে আইন শৃঙ্খলা বাহিনীর যারা এখন সবচেয়ে বেশি নিয়োজিত রয়েছেন, পুলিশ বাহিনী, তারা সক্ষমতা ফিরে পেয়েছেন, তাদের জনবল, লোকবল ফিরে পেয়েছেন বলে সরকার মনে করছে যে তাদের দিয়ে আসলে নিয়ন্ত্রণ করা যাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি। না, তাছাড়া সেনাবাহিনী সবসময় যদি এ ধরনের কাজ করে তাহলে তাদের মান কমে যায়। সুতরাং তাদেরকে আমি মনে করি যত দ্রুত সম্ভব ব্যারাকে ফিরিয়ে নেওয়া উচিত। যথাযথই বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। নীলুফার চৌধুরী মুনি, আপনিও কি মনে করেন যে এখনই কি পরিস্থিতি সেরকম হয়েছে যে শুধু পুলিশ প্রশাসন দিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাবে? কেন যাবে না? আপনি বলেন যে পুলিশই তো এই দেশটাকে পাহারা দিত, সেনাবাহিনী তাদের ব্যারাকে থাকতেন এবং তারা রাষ্ট্রের বর্ডার এরিয়া নজর রাখতেন, পাহারা দিতেন না, নজর রাখতেন, এবং যে কোনো ক্রাইসিস মোমেন্টে সে তার জীবন বিপন্ন করার জন্য একমাত্র চাকরি সেটা সেনাবাহিনী, সে তার জীবনটাকে বিপন্ন করার জন্য এক পায়ে রাজি। তো সেই জায়গায় আপনার তাদের কেন 24 আওয়ার্স রাষ্ট্রের ভেতরে পাহারা দিতে হবে? রাষ্ট্রের ভিতরে পাহারা দিতে দিতে তাদের যে সত্যিকার যে প্রশিক্ষণটা, সেটাই তো তারা ভুলে যাবে। এবং সবচেয়ে আরও যেটা ভয়ের ব্যাপার সেটা হলো যে রাষ্ট্রকে দেখতে দেখতে, খুব কাছে থেকে দেখতে দেখতে রাষ্ট্রের যে কিছু লোভ থাকে সেটা তো তাদেরকে স্পর্শ করতে পারে। তারা তো ওই জায়গাটায় তারা কিন্তু এদের সাথে, আমাদের প্রশাসনের সাথে, আমাদের ব্যক্তি জীবনের সাথে তারা কিন্তু ইনক্লুড না, কিন্তু যখন আলাদাভাবে দেশকে পাহারা দিতে হয় তখন কিন্তু ইনক্লুড হয়ে যায়। এমনিতেই র্যাবের সাথে ইনক্লুড, এটাই আমাদের জন্য একটা দুঃখজনক বার্তা বয়ে নিয়ে আসে। তার উপর যদি 24 আওয়ার্স যদি রাষ্ট্রের আভ্যন্তরীণ অবস্থা শুধুমাত্র দলাদলি, কুন্দল, গণতন্ত্র হরণ এইসবের জন্য তাদেরকে পাহারা দিতে হয়, তাদের আসল প্রশিক্ষণটা নষ্ট হয়ে যেতে পারে। এটা নষ্ট হোক, এটা আমরা কোনোভাবেই চাই না, কারণ তারা হচ্ছে আমাদের শেষ আশ্রয়স্থল। আমি মনে করি তাদের সেই জায়গাটা মনে রাখলেই ভালো। অবশ্যই। অ্যাডভোকেট হুমায়রা নূর, আপনার কাছ থেকে যদি এই বিষয়টা মন্তব্য নেই, সরকার যে সিদ্ধান্ত বা এখন পর্যন্ত আসলে স্বরাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, যদি এটা পর্যায়ক্রমে হবে, সমন্বয় করা হবে হয়তো বিভিন্ন বাহিনী এবং একই সাথে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সাথে, কিভাবে দেখছেন বিষয়টি? ধন্যবাদ আপনাকে। আমার সমালোচনা আজকে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যে বলেছেন যে এই সিদ্ধান্তকে আমি সাধুবাদ জানাই, কিন্তু আমার মনে হয় এই সিদ্ধান্তের আগে আমাদের যেটা জরুরি ছিল সেটা হচ্ছে বাংলাদেশের যে আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ বাহিনী, তাদের সংস্কারের জন্য কি ব্যবস্থা নেওয়া হচ্ছে সেটা আমাদের স্পষ্ট করা উচিত ছিল। উনি যেটা বলেন যে পুলিশ নাকি সক্ষমতা ফিরে আসে, আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে পুলিশের কর্মকাণ্ড, যেখানে পুলিশের
উপস্থিতিতে সাংবাদিক দেখানো হয়, সেখানে পুলিশের উপস্থিতিতে থানায় মবের ঘটনা ঘটে, যেখানে দিনাজপুর নিউ মার্কেটে একজন মানুষকে গুলি করে হত্যা করা আজ অবধি সেরকম তদন্ত রিপোর্ট আসে না। যেখানে পুলিশ একজন ইয়াবা সহ গ্রেফতার করলে তার বাবা এলাকার ইউনিয়ন সভাপতি বিএমপি হওয়ার কারণে থানায় মত সৃষ্টি করা হয় এবং সেটা আশিকের বিরুদ্ধে অভিযান চালাতে গেলে সেখানে ব্যাপক পরিমাণ অস্ত্র উদ্ধার হয়। এই ধরনের ঘটনায় এখন পর্যন্ত আমার মনে হয় পুলিশ তার স্বরূপে বা তার কার্যক্রমে ফিরেছে ব্যাপারটা এমন না, বরং পুলিশ সরকারের আজ্ঞাবহ রূপে ফিরেছে এমনই মনে হচ্ছে। সুতরাং আজ্ঞাবহ কেন আপনার মনে হচ্ছে? কারণ স্বরাষ্ট্রমন্ত্রী তো বলেছেন যে এখন পুলিশ বাহিনীর যে পরিমাণ জনবল, তাদের ভিতরে যে দুর্বলতা এর আগে ছিল, এবং একই সাথে এই সরকার তো বলছে কোনোভাবেই এই ধরনের বাহিনীকে দলীয়করণ করা অথবা দলের জন্য ব্যবহার করা, যেটি আমরা এর আগে আসলে সরকারের আমগুলোতে দেখেছি গত 17 বছর ধরে, যে একেবারেই হচ্ছে মানুষের জন্য যে বাহিনী তৈরি করা হয়েছে তারা মানুষের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। সেখানে কি আপনারা আস্থা রাখতে পারছেন না? এইটা একটু দুঃখের জায়গা। দেখেন, যখন খুব থানার ভিতরে এই ধরনের মবের ঘটনা ঘটে, শুধু এপ্রিল মাসে 22 জন নিহত হয়েছে মবের ঘটনায়। থানার ভিতরে এই ধরনের মবের ঘটনা ঘটে, এই ঘটনাগুলোর পর পুলিশ যেভাবে নিষ্ক্রিয় আচরণ করে তার কথা বলা যায় না যে পুলিশ পুলিশের যদি সক্ষমতা থাকতোই তাহলে পুলিশ সেখানে দলমত নির্বিশেষে অ্যাকশন নিতে পারবে না। পুলিশ কি পারছে? পুলিশের থানায় একজনকে আটক করলে সেখানে যখন মত সৃষ্টি করা হয় তখন আমরা বলতে পারি যে পুলিশ দল মতের ঊর্ধ্বে গিয়ে দলের আজ্ঞাবহ না হয়ে স্বাধীনভাবে কাজ করতে পারছে। পুলিশকে এই পর্যন্ত সমস্ত সরকার নিজের সাথে ব্যবহার করার কারণে পুলিশ হয়ে গিয়েছে জনগণের শত্রু হিসেবে পরিচিত। এই পুলিশ হওয়ার কথা ছিল তারা মানুষের জন্য জনবান্ধব পুলিশ হওয়ার কথা ছিল, মানুষের সবচেয়ে আশা ভরসার জায়গা হওয়ার কথা ছিল। সেই জন্যই আমরা দেখছিলাম যে পুলিশের মনোবল ফেরানোর জন্য প্রশিক্ষণ, কাউন্সিলিং এবং একই সাথে পুলিশ প্রশাসনের এমন ভাবে পরিবর্তন করা হোক যেন সে জবাবদিহিতা করতে হয় জনগণের কাছে, সরকারের কাছে না। পুলিশ যেন সার্ভ করে জনগণকে আগে। তো এই জায়গাটা আমার মনে হয় এখনো অনেক বেশি ল্যাকিং আছে। প্রাতিষ্ঠানিক ভাবে পুলিশের স্বাধীনভাবে কাজ করা এবং জবাবদিহিতামূলক কাজ করার জন্য একটা সিস্টেম ডেভেলপ করতে হবে। এই জায়গাটা নিয়ে আমরা কথা বলেছি, আমরা কথা বলবো। স্বরাষ্ট্রমন্ত্রী যেহেতু অত্যন্ত দুঃখজনক ভাবে জাতির সাথে প্রতারণা করেছেন, উনি বলেছেন নির্বাচনের আগে তারা শুধুমাত্র নির্বাচনের জন্য সংস্কার প্রশ্নে সবকিছুতে মতামত দিয়েছেন এবং উনি গণভোটের বিপক্ষে এই ধরনের বক্তব্য দিয়ে বাংলাদেশের মানুষের উপর উচ্ছ্বাস করেন। ওনার আসলে সব বক্তব্যে আমরা ভরসা রাখতে পারি না। যখন বিজেপি থেকে জিতে আসা যিনি শুভেন্দু সাহেব বলেন, আসামের যিনি আছেন, ওনারা যখন বলেন যে বাংলাদেশের আমরা আসলে আপনাকে একটু আমাদের থামাতে হচ্ছে, কারণ সম্ভবত আপনার কথা আমরা পরিষ্কার আসলে বুঝতে পারছি না, কিন্তু তারপরে যতটুকু আসলে বোঝা গেল যে উনি অভিযোগ দিচ্ছেন যে তারা মনে করেন বিরোধী দল যে পুলিশ প্রশাসন আসলে গেল সরকারের মধ্যে আজ্ঞাবহ হিসেবে আসলে থাকবেন। আপনার কাছ থেকে একটু যদি এই বিষয়ে মন্তব্য নেই। দেখেন, পুলিশের যে ঘটনাগুলো ঘটেছে গেল সরকার মানে আওয়ামী লীগের সরকারের সময় পুলিশ খুব বেশি মানে অত্যাচারী হয়ে উঠেছিল। সেই অত্যাচারী হয়ে ওঠার পরে যখন 5ই আগস্টের আগে জুলাই যে ঘটনা, জুলাই অভ্যুত্থানে পুলিশ অনেক নির্যাতনের শিকার হয়েছে, পুলিশও নির্যাতন করেছে আমাদের সন্তানদের। তো এটা করাতে পুলিশ যেভাবে নির্যাতনের শিকার হয়েছে, এটা পুলিশের অস্ত্রসহ পুলিশের কাছে পুলিশ এটা কখনোই কামনা করে নাই, যে কারণে তারা মানসিকভাবে ভীষণভাবে ভেঙে পড়েছিল। সেই ভেঙে পড়াটাকে পরবর্তী সরকার ইন্টারিম গভর্নমেন্ট এসে তাদেরকে ওই ভেঙে পড়া, আমাদের তো পুলিশ ছাড়াও চলবে না, আমাদের মানুষ ছাড়াও চলবে না, আমাদের সন্তানদের ছাড়াও চলবে না, আবার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাড়াও চলবে না। তো সব সময়ের জন্য তো একটা মানুষ খারাপ হতে পারে না, তাকে তো সুযোগ দিতে হবে। সেই ট্রমাটাইজ পুলিশকে আজ অবধি পর্যন্ত পুলিশের সেই প্রশিক্ষণটা আর দেওয়া হয় নাই যে পুলিশ জনগণের বন্ধু, পুলিশের কাছে জনগণ শেষ আশ্রয়স্থল হিসেবে খুঁজতে যায়। সেটাকে যে পর্যন্ত পুলিশের মাইন্ডসেটের মধ্যে না দিবে এবং জনগণের বন্ধু যদি পুলিশ থাকে, তাহলে পুলিশের প্রতি কারো বিরূপ ধারণা থাকবে না। এটা কিন্তু জনগণকে অ্যাসুরেন্সটা দিতে হবে।
সেটা যখন দেয় নাই, পুলিশ এখন কি করে দেখেন, একটা ঘটনা মব যখন ঘটে বা সন্ত্রাসী কার্যক্রম যখন ঘটে, পুলিশ নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে থাকে। থাকার পরে যদি মারা যায় তাহলে তাকে পোস্টমর্টমে নিয়ে যায়, সব চলে যাওয়ার পরে। যদি তার হাত পা ভাঙে তাহলে তাকে হাসপাতালে নিয়ে যায়। এই পুলিশের কাজ হচ্ছে রাস্তা সাধারণ জনগণের মতো হয়ে গেছে। তারপরে পুলিশ কি করে, মামলাটা দেয় ঠিকই, এবং মামলা বাণিজ্যে সে কিন্তু পিছিয়ে নেই, এটা আগের মতোই আছে। তো এই জায়গাগুলো যদি আপনি প্রপার ট্রিটমেন্ট না করেন, প্রপার ট্রিটমেন্টের আগে প্রপার ডায়াগনস্টিক দরকার। এই প্রপার ডায়াগনস্টিকের জন্য আপনার রাজনীতিবিদদের বিকল্প নাই। তো তারা জানেন, তারা কেন ইন্টারিম গভর্নমেন্ট তখন, হয়তো রাজনীতিবিদ ছিলেন না, কিন্তু প্রত্যেকেই রাজনীতি করে বাংলাদেশের, এটা একটা খারাপ দিক। যারা অন্ধ তারা সবচেয়ে বেশি চোখে দেখে। তো আপনার উপদেষ্টারা প্রায় সবাই আবার রাজনীতি করেছে, কিন্তু এই জিনিসটা তারা বুঝে নাই, কখনো না কখনো আমাদেরও পুলিশের কাছে যেতে হবে, পুলিশেরও জনগণের কাছে আসতে হবে। জনগণের টাকায় তারা চলে, এই জনগণের টাকায় যে তারা চলে, এবং আমাদেরও যে পুলিশকে দরকার বলেই তো আমি লোক রেখেছি। এই জিনিসটার ইন্টারাপ্টটা নাই আমাদের মধ্যে। এই ইন্টারাপ্টটার ভীষণ প্রয়োজন, এই ওরিয়েন্টেশনটার ভীষণ প্রয়োজন। এই ট্রমাটাইজ থেকে পুলিশকে উদ্ধার করার জন্য এর বিকল্প কিছু নাই। আমি আবারও বলছি, যখনই মব হয় তখন তারা আবার ট্রমাটাইজ হয়ে যায়, কিংবা শত্রুতা করার জন্য তার পুরানো কথা মনে পড়ে, সে অপেক্ষা করে তোরা যা খুশি তাই কর, আমি আগে তোকে তামসা দেখব নাকি, আমার ভুল হলো নাকি, তো আমি আগে তামসা দেখব। তামসা দেখা শেষ হওয়ার পরে তারপরে পুলিশ যায়। নইলে আমি আপনাকে একটা উদাহরণ দিই, আপনার পীরকে যখন হত্যা করা হলো তার আগের দিন কিন্তু আপনার পোস্ট দেওয়া হয়েছিল আপনার সোশ্যাল মিডিয়ায়। সেই পোস্ট পুলিশের কিন্তু খুব শক্তিশালী আপনার সাইবার উইংয়ে লোক আছে, তারা কাজই হলো 24 আওয়ার্স মনিটরিং করা। তাহলে তাদের মনিটরিংয়ে কেন পড়লো না ওই জেলা শহরে? এবং তারা কিন্তু এটা সুনির্দিষ্ট জবাব দিতে পারে না, গেল এটা। আপনার কুষ্টিয়ায় যখন, কুষ্টিয়ায় না কোথায়, ওই যে লাশ তুলে যে পুড়ে ফেলা হলো ফরিদপুরে, হ্যাঁ ফরিদপুরে, সেই ফরিদপুরে যখন লাশ তুলে পুড়ে ফেলা হলো, সেটাও কিন্তু আগে জানান দিয়েছিল। তা একটা লাশ কিন্তু সিম্বলিক, মরার আবার জাত কি শরৎচন্দ্র বলেছিলেন। তো মরার জাত নাই, কিন্তু মৃত মানুষটাকে, মৃত তার মানুষ থাকে না, মৃত লাশটাকে যখন আবার পুরানো হয় তার ধর্মের বিপরীতে গিয়ে, তখন কিন্তু এটা সমাজে ভীষণভাবে ব্যাড সাইন হিসেবে প্রকাশিত হয়। তো পুলিশ কিন্তু জানার পরেও কিন্তু পুলিশ ওই জিনিসগুলোর তড়িৎ কাজ করে নেয়। বাংলাদেশে আমি সবচেয়ে ভেতরে সম্মান করি গোয়েন্দা সংস্থাকে। বাংলাদেশের গোয়েন্দা সংস্থা কিন্তু এত হালকা না, তারা চাইলে সব কিছু বের করতে পারে, কিন্তু তারা তাদের প্রয়োজনটাইতেই করে, অন্যটা তারা করে না। এইটা কি গোয়েন্দা রিপোর্ট হওয়ার কথা ছিল না? অথবা আপনি দেখেন মানিকগঞ্জ সহ আপনার বাউলদেরকে যে মারলো, অ্যারেস্ট করলো, সেটাও তো আগেই জানাজানি হয়ে গেছিল। তাহলে কেন পুলিশ কেন তাদেরকে রক্ষা করতে পারলো না? কেন তাদেরকে এত হেনস্থার শিকার হতে হলো? কেন তাদেরকে এইভাবে জেলে থাকতে হলো? তো এই জায়গাগুলো, যতদিন এই জায়গাগুলো সঠিক সুরাহা না হবে, পুলিশ জনগণের যে বন্ধু হতে পারে এটা জনগণ বিশ্বাস করবে না, কখনোই বিশ্বাস করবে না। আমরা আসলে আশা করব বর্তমান সরকার সেই বিশ্বাসের জায়গাটা আসলে তৈরি করবে। আমরা আলোচনা করছি দর্শক, তবে সেটি বিরতির পর আরও আলোচনায় নিশ্চয়ই আপনারা যুক্ত হবেন। ধন্যবাদ দর্শক, সাথে থাকার জন্য আবারও আমন্ত্রণ ৭১ জার্নালে। আমরা আলোচনা শুরু করব। সিটি নির্বাচন তো সামনে, আমরা কম বেশি জানি সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে ডিসেম্বরের দিকে সিটি নির্বাচন অনুষ্ঠানের এখন পর্যন্ত পরিকল্পনা আছে। কিন্তু যেটি আসলে আমি অ্যাডভোকেট হুমায়ুন নূরের কাছে আসতে চাই, চট্টগ্রামে এটির রাজনীতির নতুন সমীকরণ আলোচিত হচ্ছে, সেটা হচ্ছে যে আমরা যতটুকু বিভিন্ন গণমাধ্যমগুলো বলছে যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক যে মেয়র মঞ্জুর আলম, তাকে নিয়ে আপনাদের এক ধরনের বোঝাপড়ার জায়গা তৈরি হচ্ছে কি? মানে আপনারা কি তাকে আপনাদের দলে যুক্ত করছেন? সংযোগটি কি আমরা স্থাপন করতে পারিনি? জি, হ্যালো, শুনতে পাচ্ছেন? জি, হ্যালো,
শুনতে পাচ্ছি। আচ্ছা, যেই স্পেকুলেশন গুলো আমরা জানতে পারছি গণমাধ্যমের মাধ্যমে, সেইখান থেকে আমরা মঞ্জুর আলম সাহেবের নামে যেটা জানতে পারছি, উনি একজন বিজ্ঞ রাজনীতিবিদ, উনি আগে বিএনপির রাজনীতির সাথে যুক্ত ছিলেন, এবং এই জাতীয় নির্বাচনের সময়ও এলাকায় যে বিএনপির যে প্রার্থী ছিলেন উনার সপক্ষে উনি নির্বাচনী প্রচারণাও করেছেন। তো এই মুহূর্তে এনসিপির যেই যেই জোয়ার চলছে, দলে দলে সাধারণ মানুষ এবং বিভিন্ন রাজনৈতিক দলের বিজ্ঞ রাজনীতিবিদগণ আমাদের সাথে যোগ দিচ্ছেন। তো এই পরিস্থিতিতে মঞ্জুরুল আলম সাহেবের সাথে আলাপ হচ্ছে কিনা মেয়র প্রার্থী হওয়ার জন্য, সেইটা এখনো স্পষ্ট না। আমাদের ইতিমধ্যে জানানো হয়েছে যে 10ই মে আমাদের মেয়র মানে লোকাল ইলেকশনের প্রার্থীগণের যে লিস্ট সেটা পাবলিশ করার একটা চেষ্টা আছে। যখন হবে তখন ইনশাল্লাহ আমরা সবাই জানতে পারবো। তবে উনি যদি হন, আমি ব্যক্তিগতভাবে অবশ্যই ওনাকে অভিনন্দন জানাবো। নীলুফার চৌধুরী মনি, এনসিপিতে মঞ্জুর আলমের যোগদান অথবা তিনি যদি আসলে সেখানে যুক্ত হন, আমরা যতটুকু তার বিভিন্ন সময় যেটি আসলে সবাই বলছেন যে রাজনীতির মাঠে তার নানা রকম যে আচরণ সেটি অনেকটা রহস্যময় ব্যক্তি হিসেবে তিনি সবচেয়ে বেশি পরিচিত, এবং একই সাথে বিভিন্ন সূত্র বলছে সে একসময় আওয়ামী লীগ, একসময় বিএনপি, এভাবে নানা সময় সে দল বদল করে গেছে। এটা রাজনীতিতে এক ধরনের আমি বলবো যে রাজনীতির দৈন্যতা। উনি যে কালচারটা চালু করেছেন এটা রাজনীতির চরমতম দৈন্যতা। দল চেঞ্জ করা কোনো দোষের কিছু না। যদি দলের অনেক সমস্যা থাকে, সে যদি মনে করে যে তার নীতি নৈতিকতার সাথে মিলছে না, তাহলে চেঞ্জ করতে পারে। ধরেন যখন আওয়ামী লীগ থেকে আসলেন তখন মনে হলো যে তার, যেহেতু ওইখানে মহিউদ্দিন সাহেব ছিলেন, তো মনে হয়েছিল যে নীতি নৈতিকতার সাথে মিলছে না। উনি এসেছেন, আওয়ামী লীগ তাকে নিয়েছেন, অস্বীকার করার কিছু নাই। আওয়ামী লীগ মনোনয়ন দিয়েছেন। আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে উনি কিন্তু এর আগে কমিশনার ছিলেন নাকি, কমিশনার নর্মালি। আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে উনি এমপি, সিটি কর্পোরেশনের চেয়ারম্যান হলেন, মেয়র হলেন। মেয়র হওয়ার পরে উনি 2 টার্ম ইলেকশন করলেন। তারপরে উনি হঠাৎ করে বিএনপির যখন দুঃসময়, তখন উনি হঠাৎ করে বললেন যে উনি আর দল করবেন না। উনি বাকি জীবন মানে এটা কি বলে, অবসর নিলেন রাজনীতি থেকে, অবসরের কথা বললেন। সেই মানুষটা এখন যারা বাচ্চাদের দল, তার সাথে বয়সে যায় না, একদমই যায় না। এবং তার আমি বাংলাদেশের মানুষের দল বললে আপা ভালো শোনা যেত। সেটা আমি দলকে ছোট করছি না, যে দলের 6জন এমপি। আমি তোমার সময় বলিনি, তুমি থামো একটু, আমাকে বলার সুযোগ দাও। এখন এই বাচ্চারা গণ অভ্যুত্থানে অবশ্যই তারা এমপি হয়েছে, কিন্তু একটা বয়সের সামঞ্জস্য থাকে। 5-10 বছরের ছোট বড় হলে একটা কথা, যেখানে 30-40 বছরের ছোট বড়, তার তো বয়স প্রায় 80-র কাছাকাছি হয়েছে। তো সে যখন 30 বছর, এনসিপির বয়স সর্বোচ্চ 30-35 এমন হবে, যখন সে তাদের সাথে তাদেরকে নেতৃত্ব মেনে রাজনীতিতে আসছে, তার মানে উনি, এবং এটাও শিওর না যে তারা পাশ করাতে পারবে, তারা পাশ করবে। কারণ ইতিমধ্যে জামাত এবং এনসিপির চরম দ্বন্দ্ব শুরু হয়েছে সিটি কর্পোরেশন নিয়ে, আপনিও জানেন, আমরা সবাই জানি। এবং জামাতকে আমি জিজ্ঞেস করেছিলাম একটা টকশোর পরে যে আপনারা এনসিপির সাথে কেন আলাদা ইলেকশন করছেন, আপনারা অ্যালাইন? বলে যে না, এদের ভোট কয়টা আছে, আমরা কেন এটার লাইবিলিটিস নিব। স্ট্রেট বললেন, আমরা কেন লাইবিলিটিস নিব। তার মানে তারা গাছে তুলে মইটা টেনে নিয়েছে। এটা এনসিপির দোষ না, এটা তাদের দোষ। তো আমি যাই হোক, আমি সেই জায়গা থেকে বলতে চাই যে মঞ্জু সাহেবের আবার ইচ্ছা হলো নতুন করে জন্ম লাভ করার এবং এনসিপির সঙ্গে নির্বাচন করা। নির্বাচন করতেই পারে, কিন্তু যেহেতু আপনি আমাকে প্রশ্ন করলেন, আমি তার সম্পর্কে যতটুকু জানি শর্টকাট আমি ততটুকুই বললাম যে মানুষটা বিপদ দেখে অবসর নেয় রাজনীতি থেকে। এনসিপি আমাদের সন্তানের মতো, তাদের বিপদ দেখলে যে আবার অবসর নিবে না, এর কোনো নিশ্চয়তা নাই। আমি কিন্তু এনসিপির বিপক্ষে কথা বললাম না। তো এই জন্য বলে না যে গুণীজনরা ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আমার কাছে মঞ্জু সাহেব ওরকম কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি না।
আমি এনসিপি বরং গুরুত্বপূর্ণ, কারণ ওদের ফিউচার আরো লম্বা হোক, আরো ভালো কিছু করুক, এটা আমি চাই। তো সেইখানে তাদেরকে যে আবার ফেলে যাবে না, একটা ফেলে গেলে কিছুই হয়তো হবে না, কিন্তু একটা রেশ থেকে যায়, একটা দাগ থেকে যায়, যে ওইখানে একটা নতুন কাউকে দেখভাল করলে, বড় করলে ওটা ভালো কাজে দিবে, আমি এটা মনে করি। ইলিয়াস খান, আপনার কাছ থেকে যদি এই বিষয়ে কোনো মন্তব্য শুনি, আপনি এই না, আপার একটু সংশোধন করি, আমি যদি ভুল না জেনে থাকি, মঞ্জুর আলম সাহেব দীর্ঘদিন আওয়ামী লীগ করেছেন। হ্যাঁ, আমি কিন্তু বলেছি। না ঠিক আছে, বাট তিনি আওয়ামী লীগ থেকে মেয়র হতে পারেননি, পারেন নাই, পরে নমিনেশনই পারেন নাই। হ্যাঁ, পরে কিন্তু আপনি একবার বলেছেন বোধহয়, আমার মনে হয় স্লিপ অফ টাং কিছু, যে আওয়ামী লীগ থেকে তিনি মেয়র হয়েছিলেন। না না, হয় নাই, আমি এটা বলিনি। আচ্ছা, আমি যাই হোক। বলেছি কমিশনার ছিলেন আওয়ামী লীগের সময়। তো সেই মানুষটি সুবিধা দেখে বিএনপিতে গেল, কারণ মনে করেছে বিএনপি নির্বাচন করলে উনি জিতবেন, মেয়র হবেন। বিএনপিও তাদের, আমি বিএনপি নেত্রী আছেন, তাদের হয়তো অনেক দীর্ঘদিন ধরে দল করার লক্ষ্য ছিল, তার বাইরে গিয়ে ওনাকে নমিনেশন দিয়েছেন এবং উনি কিন্তু মেয়র হয়েছেন। আবার বিএনপি যখন দুর্দিন দেখেছে, সরকারের বিভিন্ন চাপে বিএনপি যখন এক ধরনের পর্যুদস্ত, সেই সময়টায় সটকে পড়েছেন। এবং এখন আবার এনসিপি, তো এনসিপি তো আমরা একটু নতুন বন্দোবস্ত যাচ্ছিলাম, কিন্তু এত দল পাল্টানো, ভুল পাল্টানো লোককে নিয়ে এনসিপি নির্বাচন করতে, আমার বোনটি বললেন যে এনসিপির জোয়ার চলছে এখন, তো এই জোয়ারের মধ্যে এই ধরনের লোক নমিনেশন আমি বুঝিনি। যেমন এনসিপির একজন এমপি হাসনাত আবদুল্লাহ, তিনিও তার বাসায় গিয়ে দেখা করে এসেছেন। তা আমরা তো ভালো রাজনীতি চাই, এটা কতটুকু ভালো রাজনীতি আমার কাছে সেটি বোধগম্য না। হুমায়রা নূর, আপনার যদি কিছু বলার থাকে এই বিষয়ে। সমস্যাটা হচ্ছে রাজনৈতিক যে পরিবেশ, এই পরিবেশে আমাদেরকে যে লড়াইয়ের মাঠে নামিয়ে দিয়ে আশা করা হচ্ছে যে আপাদের আশা হচ্ছে আমরা নতুন রাজনৈতিক দল বলে আমরা শুধু ছোটদের নিয়েই রাজনীতি করব, কিন্তু আমাদের ভোটার কিন্তু একেবারে বয়োবৃদ্ধ মানুষ থেকে শুরু করে সকল, একেবারে 18 বছরের যার হয়েছে সেও আমাদের ভোটার। সুতরাং আমাদেরকে ওই যে শুধু তরুণদের দল বলে আলাদা আদারাইজ করার সুযোগ নেই। এইখানে যখন ঠিক নির্বাচন, জাতীয় নির্বাচনের সময় ওনারা মঞ্জু সাহেবকে তাদের নিজেদের প্রার্থীকে প্রচারণার জন্য ব্যবহার করলেন, তখনও কোনো সমস্যা হয়নি। কিন্তু সমস্যা হচ্ছে কেন তারা ব্যবহার করেন, তো মঞ্জু সাহেব তো ওনাদের লোক ছিলেন। মঞ্জু সাহেব তো মেয়র, শেষ মেয়রশিপ চলে যাওয়ার পর আর কোথাও জয়েন করেন হচ্ছিল না। জি জি, মাঝখানে উনি আওয়ামী লীগ করেছেন, এটা নিয়েই তো দোষের কথা হচ্ছে। এখন এনসিপিতে আসার যে কেউ, এনসিপির রাজনীতিটা, এনসিপি তো নতুন রাজনীতি শুরু করেছে। এনসিপির রাজনীতি করতে আসার প্রথম এবং প্রধান শর্ত হলো আমাদের রাজনৈতিক যে আদর্শ, আমরা একটা মধ্যপন্থার রাজনৈতিক দল, আমরা বাংলাদেশের স্বৈর শাসনের পতনের জন্য নির্দিষ্ট সংস্কার চাই, আমরা প্রাতিষ্ঠানিক স্বাধীনতা, জবাবদিহিতামূলক রাজনীতি এনশিওর করতে চাই। আমরা আমাদের যে রাজনৈতিক আদর্শ, এই রাজনৈতিক আদর্শের সাথে যারা অ্যালাইন্ড হবে তারা আমাদের সাথে রাজনীতি করতে পারবেন। এই ক্ষেত্রে আমরা কোনো জাত, ধর্ম এগুলোর বাছাবাছি করি না। আমাদের দলটা এমন একটা রাজনৈতিক দল, যেই দল প্রথম আমাদের দল থেকে হরিজন সম্প্রদায় গোষ্ঠীর একটা আলাদা গুরুত্বপূর্ণ সেল গঠন করে অনেক 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 মানুষকে এখানে সম্পৃক্ত করেছে। তাদেরকে আমরা কোনোভাবেই অন্য 10 জন মানুষের থেকে আদারাইজ করার চেষ্টা করিনি। এখন আপনারা এনসিপি কে নতুন বন্দোবস্ত কি করলো, তারা ছোটদের দল, এইসব বলে ছোট করার চেষ্টা করছেন। যত আপনারা এনসিপি কে এইভাবে করে কথা বলবেন, ততই মানুষ আমাদের প্রতি তাদের আবেগটা আরো স্ট্রংলি প্রকাশ করতে পারবে। এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আপনাদের কাছে দোয়াও চাই। আপনাদের পরামর্শগুলো খুবই গুরুত্বপূর্ণ, সেগুলো আমরা সম্মানের সাথে গ্রহণ করি। আমরা চেষ্টা করব আমাদের রাজনীতিটা বাংলাদেশের মানুষের পক্ষে দাঁড় করানোর। আপনারা বিজ্ঞ রাজনীতিবিদ, আপনারা বিজ্ঞজন, আপনাদের যা পরামর্শ সেইটা আমরা নিয়ে আমরা চেষ্টা করব যে মানুষের পক্ষে রাজনীতিটা করতে। একবার এক কথা, আরেকবার আরেক কথা আমরা বলতে চাই না, আমরা বলতে পারবো না। সেই কারণেই অন্যদের থেকে আমরা এই জিনিসটা অন্তত শিখতে চাই না। কারা আসলে একবার এক কথা আরেকবার আমাদের রাজনৈতিক হুমায়রা নূর আদর্শ তো জি, মানে কারা বলছে, ওই যে বললাম সংসদে দাঁড়িয়েই তো আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী পোস্ট,
সংসদে দাঁড়িয়ে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী তো স্পষ্ট করেই বললেন যে নির্বাচনের আগে উনি এক কথা বলেছেন, এখন উনি সেই কথায় আর থাকছেন না। তার কারণ হচ্ছে নির্বাচন চেয়েছিলেন, এই কারণে উনি অনেক কথায় একমত হয়েছিলেন। এই যে জনগণের সাথে প্রতারণামূলক আচরণ, এই আচরণ তো অন্তত আমরা করতে পারবো না। আমরা যদি জুলাইয়ের কথা বলি, তখন অনেকে বলে জুলাই ব্যাচে, শব্দগুলো খুব খারাপ শোনা যায়, অনেক কষ্ট লাগে, কারণ আমাদের চোখের সামনে অনেক মানুষ মারা গিয়েছে, তো ওই রক্তের দাগ এখনো চোখের সামনে থেকে মুছে যায়নি, এখনো আমাদের স্মৃতিপট থেকে চলে যায়নি। আমরা এখন পর্যন্ত যখন ৭১-কে পেছনে ফিরে ধারণ করতে পারি, ২৪ মাত্র কিছুদিন আগে গেল, কেন জানি ২৪-কে আমরা ওন করতে পারিনি, কেন জানি ২৪-এর কথা বললেই অনেকের খারাপ লাগে। যা হোক, সেই দুঃখের কথার চেয়ে বড় কথা হচ্ছে আমাদের যে দায়ের জায়গা থেকে আমরা রাজনীতি করতে এসেছি, সেই দায়টা আমরা অবশ্যই আদায় করব, এবং যেই আমাদের সাথে রাজনীতি করতে আসুক তার জন্য আমাদের বার্তা স্পষ্ট, আমাদের আদর্শ ধারণ করেই আমাদের রাজনীতিটা তাদের করতে হবে। নীলুফার মনি আপা একটা কথা বলেছেন যে জামাত নাকি মইয়ে গাছে। দেখেন, শব্দগত কথার কিছু থাকে, প্যাটার্ন থাকে, কিছু শব্দগত, কিছু তত্ত্বগত। বিএনপি যদি না বলতেন এই কথাটা, কিছুই বলতে পারতো না। আচ্ছা, বিএনপি ধরেন বলেছে যে গণভোট করো, আমি যদি আপনাকে বলি আপনি একটা মার্ডার করবেন, আপনি কি করবেন? যদি আপনি করেন, আপনার কিন্তু অ্যাডাল্ট হওয়ার মতো বয়স হয়েছে। আমার কথা, আমি না হয় হুকুমের আসামি হলাম, আপনি কি হলেন? আপনি কিন্তু সরাসরি মার্ডারের আসামি। তো আপনি মার্ডারের আসামি হলেন, আমি যেটা আইনে নাই, সংবিধানে নাই গণভোট, এই গণভোট করার আগে আরেকটা গণভোট করা উচিত, যেটা গণভোটটা করা যাবে কি যাবে না। তাহলে আপনার বিএনপি বললো গণভোট করেন, আপনি রাজি হয়ে গেলেন, আপনি নাচতে থাকলেন, আপনি গণভোট করলেন। আমি প্লিজ তোমার সময় বললো, তা আপনি রাজি হয়ে গেলেন, আপনি করলেন। বিএনপি বললো যে আমি গণভোট, এখন 2/3 মেজরিটি, তখনও কিন্তু কথা এরকম ছিল, গণভোট করেন যাই করেন, 2/3 মেজরিটি যেটা বলবে, আইনটা পাশ হতে হবে কিন্তু সংসদে বিএনপি আইন পাশ করে নাই। ধরেন আপনার ওই দিনের প্রেক্ষাপট, আপনি সেদিনও সাংবাদিক ছিলেন, এখানেই বসতেন, খোদ যে দেশের খোদ ইন্ট্রিম প্রধান বলেন যে এই ইলেকশনের আগে বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারে। অনেক উপদেষ্টা বলেছেন, বাংলাদেশের অনেক মানুষ বলেছেন, অনেক বুদ্ধিজীবী বলেছেন, আজকের এনসিপি তারাও বলেছেন, জামাতও বলেছেন। তো তখন বিএনপির সামনে নির্বাচন ছাড়া কোনো পথ নাই, বাংলাদেশের মানুষের সামনে নির্বাচন ছাড়া কোনো পথ নাই। আপনি আজ থেকে 3 মাস আগের সরকারের অবস্থা দেখেন, আজকের অবস্থা দেখেন। 3 মাস আগে যতটুকু টাকা ছিল, আজকে তার চেয়েও কম টাকা, কিন্তু সিস্টেম যেটা লস ছিল তখন, সিস্টেমটা কিন্তু লসের জায়গাটা ফিল আপ হয়েছে, টাকার জায়গাটা ফিল আপ এখনো হয় নাই, হয়ে যাবে। কিন্তু সিস্টেম লসটা, জনগণ কি চায়? তার জীবনের নিরাপত্তা চায়। জনগণ কি চায়? সে চায় না যে তার ঘরের রাষ্ট্র যায় খাবার দিয়ে আসুক, খাবারের যেন ব্যবস্থা করার জন্য রাষ্ট্র সচেষ্ট থাকে, সেটা চায়। তো কি হয়েছে? এই সরকার এসে আপনার কৃষি ঋণ মওকুফ করে দিয়েছে, কৃষির কার্ড দিয়েছে, ফ্যামিলি কার্ড দিয়েছে, যা যা ইশতেহারে করেছে সেগুলো করার চেষ্টা করছে। আপনার, আমি বলবো না যে 2.5 মাসের সরকার আপনাকে সম্পূর্ণ দিয়ে দিবে 100%। 2.5 মাসের সরকারের কাছে আপনি 2.5%ই আশা করতে পারেন। তো 2.5%-এর জায়গায় যদি 20% হয়, তাহলে অনেক। তাহলে আপনি বলেন যে গণভোটটা সংবিধানে নাই, যে গণভোটটা হওয়ার আগে আরেকটা গণভোট হওয়া উচিত, সেই গণভোটটা বেশি দরকার, নাকি গণভোট হওয়ার জন্য যে 133টা অধ্যাদেশ ছিল সেগুলোর যে ম্যাক্সিমাম পাশ হয়ে গেছে, যেগুলো নোট অফ ডিসেন্ট ছাড়া ম্যাক্সিমাম পাশ হয়ে গেছে কয়েকটা মাত্র ব্যতি রেখে, এবং সেটাও বলা হয়েছে আগামী সংসদে আবারও চুলচেরা আলোচনার পরে সরকারি দল বিরোধী দল মিলে আপনার গুপ্ত হত্যা অথবা আয়নাঘর, এই জায়গাগুলা, আপনার বিচার বিভাগ, এই জিনিসগুলো আবারও আলোচনার মাধ্যমে এই বিলগুলা পাশ করবে। তাহলে আপনি বলেন যে কোথায় তাদের কথা শুনে নেয়? জুলাই সনদ তো প্রায় সবটুকু শুনেছে, এবং যেখানে বিএনপি সিগনেচার করেছিল উইথ আপনার নোট অফ ডিসেন্ট, আর সরকার, তৎকালীন সরকার কি দেখিয়েছে, ইন্টারিম সরকার, উইদাউট নোট অফ ডিসেন্ট। বিএনপি সাথে সাথে বলেছে যে এটাই আমি সিগনেচার করি নাই, আপনি নিশ্চয়ই সাক্ষী আছেন। বিএনপি বলেছে এটাই আমি সিগনেচার করিনি, আমি তো এটা মানতে রাজি না। বিএনপি সাথে সাথে বলেছে 4টা প্রশ্নের একটা উত্তর হতে পারে না।
সরকার শুনে নেয়। বিএনপি তো ওই দিন ঝগড়া করবে না, কারণ বিএনপির সামনে নির্বাচন। বিএনপি চায় নির্বাচন হোক, জনগণের হাতে শক্তিটা আসুক রাষ্ট্রের। এই জনগণের হাতে শক্তির জন্য, একটা গণতন্ত্রের জন্য বিএনপি জীবন পর্যন্ত দিতে পারে এবং দিয়েছেও। দেশের যে বেগম খালেদা জিয়া অকাতরে জীবন দিয়েছে। তা এই যে এই জায়গাটায় বিএনপি ভুলটা কোথায় করলো? আপনার টার্গেট বাস্তবায়িত হলেই হলো। আপনার টার্গেট তো বাস্তবায়িত হয়েছে। এখন আপনার ওইটা কি, আপনি 72-এর সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়ার জন্য আপনি জুলাই সনদ পাশ করায় আপনি এক কথাই বলবেন ছুঁড়ে ফেলে দিলাম? এটা তো বলা যাবে না ভাই। এটা বলার জন্য এত শহীদ হয়েছে, এত মানুষের জীবন গিয়েছে 71-এ, সেটার পরে এটা কোনো শেখ মুজিবের কোনো সংবিধান না। এই সংবিধানটা বাংলাদেশের জনগণের। তো বাংলাদেশের জনগণের সংবিধান, এবং সংবিধান কোনো দোষ করে নাই, দোষ করেছে বিভিন্ন সরকাররা, তারা মানে নাই, সংবিধানকে মানে নাই। তাহলে এটা কি সংবিধানের দোষ? আজকে যেটা বানাবেন সেটাও যখন না মানবে, আপনি দেখেন আর্মি ক্ষমতা নিলে তাদের একটা সময় তাদের ফাঁসি হয়। এটা জেনে কি আর্মি ক্ষমতা নেয় নাই? যুগে যুগে নেয় নাই। তো আপনার আজকে আরেকটা বানাবেন, আপনি সেটা যে কালকে মানবে, কে বলেছে আপনাকে? মানাটা হচ্ছে হৃদয়ের ব্যাপার, মন থেকে মানতে হয়, জবরদস্তি করে মানানো যায় না। সেই জন্য আসেন আমরা ওই যে 133টা যেটা সংশোধনী করেছে সেইটা সহ আমরা 72-এর সংবিধানে যেটা ভালো, আমরা সংশোধনী আগে 17টার মধ্যে আমরা চেঞ্জ করি, আমাদের সবার মত নিয়ে করে আমরা দেশের গণতন্ত্রটাকে মজবুত করি, দেশের মানুষের কাজগুলো ভালো মতো করি। আপনি কি আশ্বস্ত হতে পারছেন, নাকি এখনো আস্থার সংকটই রয়েই যাচ্ছে যে বর্তমান সরকার জুলাই সনদ অথবা গণভোটের যে রায়টি সেটি বাস্তবায়ন করতে চায় না? প্রথম কথা হচ্ছে আপা গণভোটকে তুলনা করলেন হত্যার মতো একটা জঘন্য অপরাধের সাথে, এবং উনাদের যে সদিচ্ছার কতটুকু অভাব সেটা উনারা প্রমাণ করেছেন গণভোটের যে অধ্যাদেশ সেটা সম্পূর্ণভাবে বাতিল করে। এই অধ্যাদেশের আন্ডারে গণভোট হয়েছে, এবং এই অধ্যাদেশটা র্যাটিফাই যখন করতে হতো তখন এইটা উল্লেখ করে দিতে হতো যে অত তারিখে গণভোট হয়েছে, ওটা ওই দিনের রায় পর্যন্ত কার্যকর থাকবে। কিন্তু উনারা জনগণের সাথে যেই ছিনিমিনি খেলা খেলছে, গণতন্ত্রের কথা উনাদের মুখে মানায় না। কারণ উনারা জনগণের 51% ভোট পেয়েছে কাস্টেড ভোটের মধ্যে, সেইখানে ধরেন 70% মানুষ কিন্তু গণভোটে হ্যাঁ দিয়েছে, এবং সেই ভোটারদের মধ্যে উনাদের নিজস্ব ভোটারও আছে। ওই সমস্ত ভোটারের রায়কে উনারা উপেক্ষা করে যদি এখন গণতন্ত্রের বুলি আওড়ান, এই বুলি মানুষ খায় না। এই জন্য এই বুলি মানুষ বিশ্বাস করতে পারে না, উনাদের কথা মানুষ বিশ্বাস করতে পারে না। এই একই কারণে বিরোধী দল না, সাধারণ মানুষ হিসেবে বলছি, উনাদের সদিচ্ছার অভাব বলেই উনাদের কোনো কথাই মানুষ, উনারা বলছিলেন যে মানুষ খাদ্যাভাবের অভাবে ছিল, ইন্টারিমের সময় অসুবিধা ছিল। এখন তো ইন্টারিমের সময়ের সাথে উনাদের যে তুলনা দেখছি, তাতে তো মনে হচ্ছে যে ইন্টারিমের সময় যে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা হতো, এবং উনি যেই ঘটনাগুলোর কথা, মবের কথা বললো, এটা হয়তো উনাদের লোক দিয়েই করানো হতো। না হলে হঠাৎ করে উনাদের লোকের সামনে নানান ধরনের মববাজি হয়, তাতে উনাদের লোক ইনভলভ থাকে, তখন কোনো পুলিশের ভূমিকা দেখি না। আবার হঠাৎ করে প্রতিদিনের আন্দোলন কমে গেল, এইটা গণতান্ত্রিক সরকার আসার কারণে না। উনাদেরকে মানুষ আস্থা নিয়ে যেই ভোটটা দিয়েছিল, উনাদের নিজেদের কর্মকাণ্ডের কারণেই সেই আস্থা সরে গেলে সেই 5 বছরও কন্টিনিউ করতে পারবে কিনা সেটা নিয়ে সন্দেহ আছে। কেন বলছি, আপনি দেখেন উনারা বললেন যে আইনের বাইরে গিয়ে নাকি কিছুই করেন না। মনে আপা সবসময় এই কথাটা বলেন যে গণভোট আইনের মধ্যে ছিল না, অথচ এই ইন্টারিম গভর্নমেন্ট যেই পরিস্থিতিতে গঠন হয়েছে এবং ঐক্যমত্য কমিশন যেই পরিস্থিতিতে গঠন হয়েছে, সেটা কি কোনো স্বাভাবিক পরিস্থিতি ছিল? এই যে ঐক্যমত্য কমিশনের সমস্ত রাজনৈতিক দল, সব স্টেক হোল্ডাররা বসে যে আলাপ করতে পেরেছে, এই পরিস্থিতি কি সারা জীবনে কোনোদিন তৈরি হয়েছিল? উনি বললেন 72-এর সংবিধান নাকি বাংলাদেশের কোন লোক 72-এর সংবিধান লিখে নাই। ওই আগের পার্লামেন্টে পাকিস্তানি পার্লামেন্টারিয়ানরা 72-এর সংবিধান লিখেছে। আপনি 72-এর সংবিধানকে যতবার পরিবর্তন করেছেন, সেটা এখন সংস্কার করলে 72-এর সংবিধান পাকিস্তানিরা লিখেনি। এখন বলছেন যে এখন সংস্কার করলে নাকি মানুষ
কেউ মানে নাই বলে, সেই সংশোধনী মানুষ মানে না বলে সেটা আদালতে গিয়ে নাকচ হয়ে যায়। এই জন্য সংবিধান সংস্কার করতে হবে, যেটা ওনাদের 31 দফার প্রথম দফায় ছিল, যে সংস্কার পরিষদ হবে। সংবিধানের মৌলিক পরিবর্তন করতে হলে, আপনাকে তো সংবিধান ছুঁড়ে ফেলতে বলি নাই, আপনি সংবিধানের মৌলিক পরিবর্তন যেগুলো করতে হবে প্রাতিষ্ঠানিক ইন্ডিপেন্ডেন্সের জন্য, সেইটা আপনি করবেন। জনগণকে মুক্তি দেন, জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করেন। জনগণকে শুধু সংবিধানের বাইরে কিছু করেন না, জনগণকে আইনের বাইরে শুধু করেন না। এনসিপি আর জামাতই ধারণ করছে। অথচ আপনি দেখেন, গতকালকে কুর্মিটোলায় 50 শয্যা আইসিইউর উদ্বোধন করলেন জুবাইদা রহমান। উনি কোন আইনের আন্ডারে উনি কুর্মিটোলা হাসপাতালের এই আইসিইউর উদ্বোধন করতে পারেন? ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সে তো কোথাও ওনার অবস্থান নাই। তাহলে উনি কোন আইনে উনি এই হাসপাতালের এই মানুষকে এই ধরনের স্টানবাজি কেন দেখান? মানুষ এগুলো দেখতে চায় না। মানুষ দেখতে চায় যে হামের টিকা এত মার্চের অর্ধেকে হামের প্রাদুর্ভাব শুরু হয়েছে। আমরা হামের প্রসঙ্গটি আসবো, এখন এই আমরা আসবো। পরিস্থিতিতে আপনারা 1 মাস ডিলে করে অর্ডার দিয়েছেন হামের টিকা আনতে। ইলফা চৌধুরী মুনি, আমি প্রথমেই দুঃখজনকভাবে বলছি যে পৃথিবীতে স্পাউস বলতে একটা শব্দ থাকে, সবাই জানে। স্পাউসের কিছু সুবিধা থাকে, এটাও সবাই জানে। কিছুদিন আগে আপনি খেয়াল করেছেন, ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্প সমস্ত বিশ্বের গণতান্ত্রিক দেশগুলোর ফার্স্ট লেডিদের নিয়ে কিন্তু একটা সম্মেলন করেছেন। সেখানে বাংলাদেশের ফার্স্ট লেডিও গিয়েছেন, নামটাই ফার্স্ট লেডি। আমি বিএনপি যদি রাষ্ট্রীয় দায়িত্বে থাকে, আমি যদি এমপি নাও হই, আমি আমার দলের পরিচয়েও আমি যে কোনো জায়গায় আমি যেতে পারি, একটা প্রোগ্রামে আমি বিশেষ অতিথি, প্রধান অতিথি হিসেবে আমার পদ অনুযায়ী আমি যেতে পারি। বিএনপি স্ট্যান্ডিং কমিটির মেম্বাররা যান। সেইখানে জুবাইদা রহমান আজকের বাংলাদেশের ফার্স্ট লেডি। উনি ডাক্তার, শুধু ফার্স্ট লেডি না, উনি ডাক্তার এবং উনি বিশেষ একজন ডাক্তার। সেই ডাক্তার উনি একটা কুর্মিটোলা হাসপাতালের হাসপাতালটা না, তার কিছু একটা কিয়দংশ উনি উদ্বোধন করেছেন। এটা এমন হয়েছে, উনি সব দিক দিয়ে আইন উনার পক্ষে, সব কিছু উনার যদি উনি ফার্স্ট লেডিও না হতেন, উনি যদি আমার মতো একজন নেতা বা কর্মী হতেন তাও পারতেন। যদি দল চায়, যদি মন্ত্রী মহোদয় চায়, স্বাস্থ্যমন্ত্রী যদি সেই হাসপাতাল চায় তাকে দিয়ে, সেই দেশের নাগরিক। এই যে অপরাজনীতি, এগুলো খুব দেশের জন্য একটা ভালো কিছু বয়ে আনে না। অথচ জুবাইদা রহমান একজন প্রথম সারির ভদ্র মহিলা, প্রথম সারির বাংলাদেশে। তাকে নিয়ে যখন এই ধরনের কথা হয় এবং আমাদের সন্তান জায়মাকে নিয়ে যখন বাজে কথা হয়, তখন একটা দেশের রাজনীতির এই মানুষগুলোকে নিয়ে আমার ঘেন্না করার জায়গাও আমি খুঁজে পাই না। গেল বিএনপিকে বিশ্বাস করে না, আমাদের নূর একটা কথা বলেছে, বিএনপিকে বিশ্বাস করে না বলেছে। আচ্ছা, বিএনপিকে যদি বিশ্বাসই না করতো, 2/3 বেশি মেজরিটি নিয়ে 2.5 মাস আগে জনগণের ভোটে বিএনপি কিভাবে নির্বাচিত হতো বলেন তো? আবার যদি তাদের শক্তি থাকে, সাহস থাকে, ইলেকশন দেখ, যে কোনো কিছুতে। বিএনপিকে বিশ্বাস করে না, কয়দিন পরেই সিটি কর্পোরেশন হবে, আমরা দেখব তাদের যারা এই সিটি কর্পোরেশনের উপর খবরদারি করেছে, ছড়ি ঘুরিয়েছে, আমাদের গ্যাজেট হওয়ার পরেও আমাদের সন্তানদেরকে শপথ নিতে দেয় নাই, জবরদস্তি করে। দেখব কে পাশ করে, কে হারে, কে জিতে। আমি এতে অহংকার করছি না। জনগণ ভোট দিলে পাশ করবে, জনগণ ভোট না দিলে পাশ করবে না, জনগণ তাদের ভোট দিলে পাশ করবে। শুনেছি সেই ছেলেটা নাকি এখান থেকে নির্বাচন করবে। দেখি জনগণ ভোট দিয়ে তাকে যদি মেয়র বানায়, একটা উপদেষ্টাকে, আমাদের খুব খারাপ লাগবে না, ভালোই লাগবে। কারণ আমরা চাই আমাদের গণতন্ত্র মজবুত হোক, আরও অন্যান্য মতের মানুষগুলো আসুক জনগণের ম্যান্ডেট নিয়ে, আমরা এটাই চাই। তো সেই জায়গায় আমরা শুধুমাত্র জেতার জন্য যাকে যা নয় তা বলি না, তা বলতে চাই না। এই জায়গায় কিন্তু আমার অবস্থানটা নির্ভর করে। বিএনপিকে হেন কোনো কথা নাই, 1.5 বছর এরা বলে নাই। এদের সাথে আজকের বিরোধী দলের হেডমাস্টার, ওনারা বলে নাই, হেন কোনো কথা নাই যে এক জালিমকে পার করে আরেক জালিম আনবো। এবং কে গণ অভ্যুত্থানের নায়ককে, মাস্টার মাইন্ডকে, এইসব নিয়ে যে কথাগুলো,
ছোটবেলা পড়েছিলাম খালি ড্রাম বাজে বেশি, ভরা ড্রাম কিন্তু বাজে না। বিএনপি চুপ করেছিল, বিএনপি কিচ্ছু বলে নাই। বিএনপির নেতা খুদ তারেক রহমানকে পর্যন্ত ঘায়েল করেছে, যা নয় তাই বলেছে। প্রত্যেকটা নেতাকর্মীকে নিয়ে যা নয় তাই বলেছে, এখনও আমাদের তাই বলে, যা নয় তাই বলে বিভিন্ন সময়। তো আমরা ধৈর্যের চরম জায়গায় আমরা অবস্থান করি, কারণ যে রাজনীতি মানেই ধৈর্য ধারণ করা। আপনি রেগে গেলেন তো হেরে গেলেন। বিএনপি তার সংযম দিয়ে প্রমাণ করেছে যে এই দেশ চালানোর এটাই প্রথম বিএনপি রাষ্ট্রীয় দায়িত্বে আসে নাই। এর আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আরও 3 বার এসেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আরও 2 বার এসেছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের মৃত্যুর পর তার ওই সময়টা কন্টিনিউ আরও 1-2 বছর ছিল। তা এই যে এতদিন এই দেশটাকে বিএনপি পরিচালনা করেছেন, ওইটুকু মনোবল, ওইটুকু জনগণের জনম্যান্ডেট নিয়েই বিএনপি করেছে। এই জন্য বিএনপি এই ধরনের কথা বিএনপি বলবে না। বিএনপির আমরা এই কথাগুলো শিখিনি, কারণ আমরা প্রাতিষ্ঠানিক রাজনীতি করতে অভ্যস্ত, আমরা এই কথাগুলো শিখিনি। আমি এই জন্যই বলছি, আজকে যারা যে কথাগুলো বলছে, আজ থেকে 10 বছর পরে তারা যদি রাজনীতিতে টিকে থাকে, তাহলে আপনি দেখবেন যে ওরা নিজেরাই লজ্জা পাবে এই কথাগুলো বলার জন্য। অ্যাডভোকেট হুমায়ুনুর, ছোট করে আপনার মন্তব্য নিয়ে আমরা একটু বিরতিতে যাব। দেখেন, জনাবা জোবায়দা রহমান উনি একজন চিকিৎসক, ওনাকে আমরা উনি একজন সম্ভ্রান্ত পরিবারের একজন। কাজ করানো হয় যেখানে বাংলাদেশের কোনো আইনে, ইউএসএ তে ফার্স্ট লেডি একটা অফিসিয়াল পোস্ট, কিন্তু বাংলাদেশে তো এই ধরনের কোনো গ্যাজেট নাই, কোনো আইন নাই। উনাকে আমরা সম্মান করি, উনি যে কোনো অনুষ্ঠানে উপস্থিত থাকুক আমাদের প্রধানমন্ত্রীর সাথে, তাতেও আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু আপনি যখন একটা নাম ফলো করে উনাকে দিয়ে এই ধরনের অফিসিয়াল কাজ করান যেটা ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সে নাই, তখন উনি প্রশ্নবিদ্ধ হয়। এই কাজটা আমরা আপনাদের কাছে আশা করি না। এটা তো এই ধরনের কাজের কারণে এই যে আমাকে কথাটা বলতে হলো, তাতে তো ওনারও অসম্মান হলো। কেন আমাদেরকে আপনারা এইভাবে প্রশ্নের মুখে, মানে ধরেন এই ধরনের পরিস্থিতির মুখে ফেলেন যে আমরা এই পরিস্থিতিগুলো আপনাদের চোখে আঙুল তুলে দেখিয়ে দিতে হয়। আমরা তো দেশের আইনের সুশাসন ব্যবহার করবে, ক্ষমতার অপব্যবহার বা অন্যায় সুবিধা কেউ নিক, এটা তো আমরা কোনোভাবেই সমর্থন করতে পারি না। ধন্যবাদ। আমরা ফিরবো আবারও আপনাদের কাছে। দর্শক, এটি বিরতির সময় হয়ে গেল, বিরতির পর নিশ্চয়ই আবারও যুক্ত হবেন আলোচনায়। ধন্যবাদ দর্শক, সাথে থাকার জন্য আমন্ত্রণ আবারও ৭১ জার্নালে। আমরা যে প্রসঙ্গ নিয়ে আলোচনা করতে চাই সেটি হচ্ছে এনসিপির আহ্বায়ক এবং বিরোধী দলীয় চিফ হুইপ, তিনি বলেছেন যে বিশেষ করে হাম বিষয়ে যেভাবে বাচ্চারা মারা যাচ্ছে এবং আক্রান্তের সংখ্যা অনেক, এই মুহূর্তে আমরা জানি কম বেশি হাসপাতালগুলোতে চিকিৎসা দেবার মতো আসলে তেমন একটি অবস্থাও নেই, অনেক চাপে পড়েন সেখানকার চিকিৎসকরা। কিন্তু তিনি যেটি বলছেন যে এই হামে শিশু মারা যাওয়ার অথবা হামের টিকার যে সংকটটি, সেটির দায় বর্তমান সরকার এড়াতে পারে না। আসলে কি বর্তমান সরকার কিভাবে? এটি তো গত সরকার, এবং 2021 সাল থেকে আপনি জানেন আওয়ামী লীগ টিকা আনা হয় না, আমার দেয়া হয় না। বর্তমান সরকার কিভাবে হলো? মানে যত যাই হোক দেশে সরকারকে দোষ দিতে হবে। সরকারের বিরুদ্ধে আমি পার্লামেন্টে আন্দোলন করব, 2 মাসের মাথায় আমি একেবারে জ্বালাও পোড়াও করে পুরো রাজপথ দখল করে বায়তুল মাকার উত্তর গেটে শাহবাগে আন্দোলন করব। এই মানুষের এগুলো কিন্তু নতুন বন্দোবস্ত না, এগুলো পুরনো বন্দোবস্ত। এবং আমরা অনেক অন্যকে স্বৈরাচার বলে, ফ্যাসিস্ট বলে, আমার আচরণটি কেমন সেটা কিন্তু আমাদের দেখা উচিত। আমি 2 মাসের মধ্যে, 2 মাসই, 1 মাসও যায় না বোধহয়, এর মধ্যে আমি বায়তুল মাকার উত্তর গেটে চলে গেছি। শুধু এই অভিযোগটাই সেরকমই। এবং টিকার কিন্তু অ্যাকশন হতে শরীরে বাচ্চাদের সময় লাগে কিন্তু, আপনি জানেন। এবং আমরা তো শুধু হাম নিয়ে এখন কথা বলছি, আরও 6টি টিকা কিন্তু শিশুদের দেওয়া হয়নি। অন্তর্বর্তীকালীন সরকার তারা কিন্তু কোনো পদক্ষেপই নেই। যদি অন্তর্বর্তী ইউনিসেফের যিনি এখানকার আঞ্চলিক প্রধান, তিনি কিন্তু তখনকার যেই স্বাস্থ্য উপদেষ্টা ছিলেন তাকে অফিসিয়ালি চিঠিতে জানিয়েও ছিলেন, এবং সেটা খুব একটা গুরুত্ব সহকারে তিনি নেন। বলতে খারাপ লাগছে, এই যে অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান ছিলেন, তার অফিসের লোকজন এনে সরকারে বসিয়েছেন, এবং তিনি দ্রুত সুস্থ দোয়া করি। কিন্তু এই যে মন্ত্রী ছিলেন, যিনি উপদেষ্টা যিনি ছিলেন,
তিনি কিন্তু একজন একজন খুব গুরুতর অসুস্থ রোগী, আপনারা নিশ্চয়ই জানেন সবাই যারা রাজনীতির খোঁজ খবর রাখেন। তিনি ঠিকভাবে অফিস করতে পারতেন না, সবসময় এক ধরনের কেউ অসুস্থতার মধ্যে থাকতেন। তাকে এই দায়িত্বটি দেওয়া হয়েছে। বাট এটি কিন্তু বাংলাদেশের প্রেক্ষিতে বলা যায় সবচেয়ে ইম্পর্টেন্ট মিনিস্ট্রি, কারণ স্বাস্থ্য সেবা নিয়ে এখানে কিন্তু নানা ধরনের সংকট আছে। আমাদের বিশেষ করে আমাদের সরকারি হাসপাতালগুলোতে সেখানে উপচে পড়া ভিড়, রোগীদের ঠিকভাবে চিকিৎসা পাচ্ছে না, এসব জিনিস ম্যানেজ করা অনেক কষ্টকর ব্যাপার। সেখানে একজন মহিলাকে দায়িত্ব দেওয়া, তাও তিনি অসুস্থ মানুষ, তার ব্যাংকে চাকরি করতেন বলে তাকে নিয়ে এসে দেওয়া হয়েছে। তিনি কেন দিয়েছেন জানি না, তাকে তো আমরা বিচক্ষণ লোকই মনে করতে চাই, বা অনেক সারা বিশ্ববাসী মনে করে। বাংলাদেশের মানুষ কতটুকু বিচক্ষণতা তার দেখেছে, যেমন অনেক অভিযোগও করে যে তিনি যত প্রতিষ্ঠান নিজের জন্য দরকার, ব্যাংক, তারপরে কি বলে আদম ব্যবসার লাইসেন্স, আরও অনেক কিছু তিনি করে নিয়েছেন। যাই হোক, এটি ভিন্ন প্রসঙ্গ। তবে এটি আমি জানি না, কালকে বোধহয় মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে এটি সুষ্ঠু তদন্ত করা উচিত, কারণ এই রাষ্ট্রে মানুষের জীবন এত সস্তা। এই যে বাচ্চাগুলো, আপনাকে মোর দ্যান 300 বোধহয় অলরেডি মারা গেছে, 334 জন। এই জন্য আমরা সুষ্ঠু তদন্ত হোক, দোষীকারা চিহ্নিত না করে আমি বর্তমান সরকার, যে সরকারের বয়স 2-2.5 মাস হয়েছে, তাকে আমি দায়ী করে দিলাম। এটা তো দায়িত্বশীল ভূমিকা না বলে আমি মনে করি। জানি না হুমায়ুনের কাছে কোনো বক্তব্য রেডি আছে কিনা। হুমায়ুনের কাছে জানতেই চাই, কারণ বলা হচ্ছে যে পূর্ববর্তী সরকারের উপর দায় চাপিয়ে দিয়ে বর্তমান সরকার নিজেদের দায় এড়ানোর চেষ্টা করছেন। আপনাদের আহ্বায়ক এই কথা বলেছেন। বর্তমান সরকারের কি আসলে এখানে দায়ের জায়গাটা অনেক বেশি দেখছেন আপনারা? আচ্ছা, আমি উল্লেখ করি যে ওনারা যেই কথাগুলো বললেন যে পূর্ববর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টার যে দায় আছে, স্বাস্থ্য উপদেষ্টা যে তার পদবিতে একজন অযোগ্য ব্যক্তি এবং তার নেয়া বেতন ভাতা দিয়ে পদত্যাগ করা উচিত, এই কথাটা জুলাই যাত্রায় কুমিল্লায় প্রথম হাসনাত আব্দুল্লাহ আমরা আমাদের জনসভায় বলেছি। আপনাদের অবস্থান থেকে কোন রাজনৈতিক দল, কোন বিশিষ্ট ব্যক্তি কি তখন বলেছিলেন যে এই স্বাস্থ্য উপদেষ্টা অযোগ্য স্বাস্থ্য উপদেষ্টা? আমি তো এই প্রশ্নটা এখন বর্তমান সরকারকেই করব, কারণ বর্তমান সরকারে এই ইন্টারিম সরকারের অংশ এখনো অনেকেই আছেন। একেবারে নাম ধরে ধরে না বললাম, অনেকেই আছেন। সুতরাং ওনারা হয়তো বেটার উত্তর দিতে পারবেন যে ওনাদের সাথে অ্যারেঞ্জমেন্টটা কি ছিল। যা হোক, এছাড়াও তার বাইরেও যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে হামের প্রকোপ শুরু হয় মিড মার্চে। অবশ্যই এটা আমি স্বীকার করেই নিচ্ছি যে ইন্টারিম গভর্নমেন্টের যে দায়সারা অ্যাকশন, সেই স্বাস্থ্য উপদেষ্টা দায়সারা ভাবের কারণেই এই হামের প্রকোপটা বেড়েছে। এতে কোনো সন্দেহ নাই, এটা নিয়ে তদন্ত করা হোক, এবং ওনার যদি অপরাধ হয় সেই অপরাধের দায় উনি এড়াতে পারেন না। কিন্তু যখন মার্চের মিড অফ মার্চ হামের প্রাদুর্ভাব শুরু হয়, আমরা এটা নিয়ে যখন কথা বলতে থাকি, তখন এই সরকারের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে উনারা আমাদেরকে প্রতিপক্ষ ভাবেন। আমরা যে বাংলাদেশের মানুষের পক্ষে উনাদেরকে সহযোগিতা করার জন্য বিভিন্ন বিষয় তুলে ধরি, এই জিনিসটা উনারা নিতে পারেন না। তখন যদি উনারা এই বিষয়টা গুরুত্বের সাথে নিতেন, আমরা যখন কথাটা তুলেছি, তাহলে কিন্তু উনারা ইমিডিয়েট অ্যাকশন নিতেন। আপনি দেখেন, উনারা প্রকিউরমেন্ট পলিসি ফলো না করে ডিরেক্ট ডিজেল ডিরেক্ট পারচেজ করতে পারে, কিন্তু হামের টিকা প্রকিউর করার জন্য আবার নাকি তাদের প্রকিউরমেন্ট পলিসি ফলো করতে হয়। গতকাল এসে পৌঁছেছে। ধরেন, এর মাঝখানেও বাচ্চাদের জরুরি চিকিৎসা নিশ্চিত সরকার তো খুব দ্রুততার সাথে ইউনিসেফ থেকে টিকা আনার ব্যবস্থাটি করেছে। 24 দিনে এসে পৌঁছেছে। হ্যাঁ, তো ধরেন উনারা 24 দিনের মধ্যে এটা আনতে পেরেছেন। তার আগে তারও যদি 24 দিন আগেই উনারা অর্ডার করতেন, তাহলে অন্তত আরো অনেকগুলো শিশুকে ট্রিটমেন্ট করা যেত। কিন্তু আমার যেটা দুঃখের জায়গা সেটা হচ্ছে, ধরেন ইন্টারিম তো অন্যায় করেছেই, কিন্তু আপনারা সরকার থেকে যেই দায়িত্বে অবহেলা, যেই বিষয়টাকে যে গুরুত্ব না দেয়া প্রথম থেকে, সেইটা নিয়ে আমাদের প্রশ্ন। আমি এখানে দাঁড়িয়ে কেন এটা নিয়ে এত কষ্টের সাথে কথা বলছি? আমাদের সেন্ট্রাল
কমিটির 2 জন ভাই, তার মধ্যে একজন এমপি, আমাদের আতিক মুজাহিদ এমপি, উনি উনার নিজের সন্তান হামের সাথে লড়াই করে এখন আইসিইউতে আছেন। আমাদের আরেকজন কেন্দ্রীয় সদস্য, উনার সন্তান এই হামের প্রাদুর্ভাবে আক্রান্ত। আপনার আমার সকলের সন্তানই তো এই ধরনের একটা বড় দুর্যোগের মধ্যে আক্রান্ত। সরকারের কাছে তো আমরা সহযোগিতা চাই। আমরা সরকারকে দোষের জন্য দোষ দিচ্ছি না, আমরা সরকারকে এই বিষয়ে সিরিয়াসলি স্বাস্থ্য ব্যবস্থা ঠিক করার জন্য এই কথাগুলো বলছি। দয়া করে আপনারা মানুষের জন্য, আমাদের সন্তানদের জন্য এই ব্যবস্থাটা ঠিক করেন, এটাই অনুরোধ। দেখেন, যে কথাগুলো বললো এটাই নিয়ম পৃথিবীর। আপনি যখন অন্যায় সহ্য করবেন বা অন্যায় করবেন, অন্যায় একসময় আপনার ঘরে বাস করবে, আপনার ঘরে জায়গা নেবে। আজকে যেটা হামের জন্য কোনো কথা তারা পারতেপক্ষে বলে নাই মহান জাতীয় সংসদে, যতটা তারা গণভোট নিয়ে কথা বলেছে আপনি নিজে জানেন। সেইখানে আমরা চাই, আমরা চেয়েছি। আমি কিন্তু তোমার সঙ্গে একবারও কথা বলি না, তুমি বারবার খালি ক্যাচালটা করো, কথা বলতেই থাকো। কথা বলার তো সুযোগ দিতে হয় নাকি? এটাও শিখে আসো নাই তো। এখন তারা আপনার কথা বলে নাই, তারা যেহেতু বলে নাই কথা, আপনার সরকার কি করেছে? সরকারি সিস্টেম আছে একটা, সরকার কিভাবে জিনিস কিনে। সরকার চাইলে আজকে জিনিস কালকেই কিনতে পারে না, সরকারের কাছে টাকা নাই। আক্রমণ না করি, সরকার আপনার কিনতে পারে না, তারপরেও সরকার রিস্ক নিয়েছে। সরকারের জেল হতে পারে এটার জন্য। সরকার তাড়াহুড়া করে রিস্ক নিয়েছে যে আপনার কোভিডের কিছু টাকা ছিল, কোভিডের টাকা থেকে নিয়ে আপনার কিছু বাকি নিয়ে কিছু টাকা নিয়ে টাকা দিয়ে, কারণ প্রসেস হতে 6 মাস লাগবে, 4 মাস লাগবে, সেটা করে সরকার তড়িৎ। কিন্তু ততদিনে যেটা এফেক্ট হয়েছে, যার ভেতরে ঢুকে গেছে হামের সেই জার্মটা, সে তো এটা থেকে মুক্ত খুব কম পাওয়ার কথা। তো সরকার এনেছে, খুব চরম শত্রু সরকারকে এটার জন্য বাহবা দেওয়ার কথা। কারণ এত তাড়াতাড়ি একটা সরকার কবে দায়িত্ব নিল? যেদিন রমজান শুরু হলো মুসলিম দেশে, কবে দায়িত্ব নেওয়ার পরে 2-4 দিন পরেই আপনার আন্তর্জাতিক যুদ্ধ লাগলো, তেল নাই তেল নাই তেল নাই। এটা যতবার মন্ত্রী বলল যে তেল আছে, খালি সিস্টেমের অভাব। আপনারা এইভাবে লাইন করেন না, কেউ কারো কথা শুনে না, উল্টা বিরোধী দল বলছে আমরা নাকি মিথ্যা কথা বলি। যেই তেলের দামটা বেড়ে গেল, দেখেন এখন কোথাও কোনো লাইন নাই। হঠাৎ করে কি আকাশপথে তেল আসলো? কি কোনখান দিয়ে তেল আসলো যে তেলের এখন আর কোনো লাইন নাই? কারণ এখন আর তাদের আন্দোলন করা ওইখানে ফেল করেছে। তো এই এতগুলো চ্যালেঞ্জ মোকাবেলা করে সরকার হামের টিকা এনেছে। নট অনলি হাম, আপনার জলাতঙ্ক রোগের ওষুধ নাই আপনার। যদি তারা সংসদে এটা বলে তাহলে কান টানলে মাথা আসবে। তাদের সরকার, 18 মাসের সরকার তো তাদের সরকার। তারা যেভাবে বলেছে ওইভাবে সরকার চলেছে, যাকে দিতে বলেছে তাকে দিয়ে চালিয়েছে। আমরা অনেকবার এই কথাগুলো বলেছি। তারা আমাদের সাথে তর্ক করেছে, বেহুদা তর্ক করেছে, যুদ্ধ করেছে, নোংরা কথা বলেছে। বাট এখন তো প্রমাণ হচ্ছে তারা ওই ইন্টারিম সরকার নিয়ে কোনো কথা বলতে রাজি না। একটা যেটা ইলিয়াস সাহেব বললেন যে মহিলা সারা জীবন নিজেই অসুস্থ থাকে, সে নাকি হসপিটাল বিষয়ক উপদেষ্টা। সেই হসপিটাল বিষয়ক উপদেষ্টার তো এখন বিএনপি কতটা উদারনৈতিক রাজনীতি করলে এখন পর্যন্ত তাকে জরুরি তলব করা হয় নাই। তাকে তো জরুরি তলব করা উচিত। তার সাথে সাথে জরুরি তলবের প্রধান উপদেষ্টা, যিনি এর মধ্যে বলেছেন কি শুধু আনে তো নাই, তারপরে উনি বলেছেন যে আমরা নিজেরাই উৎপাদন করব। উৎপাদনের মিনিমাম যদি বলেন যে একটা ঘটি এই উৎপাদনের জন্য পাওয়া, তাও কোথাও পাওয়া যায় নাই, লেশমাত্র কোথাও ছিল না। অথচ যখন আমলাদের যে আপনি পুরা দোষ দিতে পারবেন না, আমলারা মনে করিয়ে দিয়েছে, তখন বলেছে আমরা নিজেরাই উৎপাদন করব। এই যে আর যদি 6 মাস থাকতো তাহলে কি অবস্থা হতো? কেউ তো বলতো না। এখন তো বলতে পারে যে টিকাটা আনা হয় নাই, তখন তো চুপ করে থাকতে হতো আমলাদের, কিচ্ছু বলতো না। এরকম তো অনেক ঘটনা ঘটেছে, তো কেউ কিছু বলে নাই। অনেক রকম অ্যারেস্ট হয়েছে, কেউ কিছু বলে নাই। অনেক সাংবাদিক অ্যারেস্ট হয়েছে, কেউ কিছু বলে নাই। আপনি আমাকে অ্যারেস্ট করতেই পারেন আমি যদি অন্যায় করি, কিন্তু আমি 71 বিষয়ক, মুক্তিযুদ্ধ বিষয়ক, আমি মার্চে ফেব্রুয়ারিতে আমি কোনো প্রোগ্রাম করব, সেই প্রোগ্রামে গিয়ে আপনি আমাকে অ্যারেস্ট করবেন? আমি একজন সাংবাদিককে অ্যারেস্ট করবেন? এটা তো মেনে নেওয়া যায় না। একজন বীর মুক্তিযোদ্ধাকে যার নামে মামলা নাই, তাকে আপনি অ্যারেস্ট করবেন? এটা তো মেনে নেওয়া যায় না। তো এই অবস্থাও তো আমরা দেখেছি তখন। তাহলে সেইখানে কথা বলবে কে? কারোরই তো কথা বলার কোনো অবস্থাই ছিল না। জনগণ এমন অবস্থা ছিল। এবং সেই দিন বিএনপি যদি এই অবস্থায় যদি ইলেকশনটা না করাতে পারতো, আজকে বাংলাদেশের অবস্থা কোথায় যেত আপনি নিজে একবার বুঝেন। তাহলে বিএনপিকে কোথায় আপনি দোষ দিবেন?
বিএনপির ওই একটা কথা বলার জন্য আপনি কোনখানে দোষ দিবেন? একটা নির্বাচন হওয়া জরুরি ছিল, যে নির্বাচনটা না হলে আজকে আপনি দেখেন ঈদে অন্য ঈদ দেখেছেন, ইন্ট্রিম সরকারের ঈদ দেখেছেন, হাসিনা সরকারের ঈদও দেখেছেন, আর বিএনপি সরকারের ঈদ এবং ঈদের পরে আপনার শহীদ মিনার এবং পহেলা বৈশাখের এর মধ্যে আপনার 2 বছরে 2বার নাম চেঞ্জ হয়েছে। 2বার নাম চেঞ্জ হওয়ার পরেও এইবার যে মানুষের উপচে পড়া ভিড় ছিল, এবং সারাদিনে আপনারা নিজেরা সাক্ষী, সারাদিনে যে মানুষগুলো যতটা স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়াতে পেরেছে, ঈদে মানুষ যেভাবে ঘরে যেতে পেরেছে, কয়টা চুরি ডাকাতি হয়েছে বাসায়, এটা এই নির্বাচিত সরকার দেখে। আমি বিএনপি সরকার আমি বলবো না, আমি নির্বাচিত সরকারের জন্য এই কথাটা বলছি। একটা নির্বাচিত সরকার থাকলে দেশের কত উপকার হয়। সেই নির্বাচিত সরকারের জন্য আপনি যদি 100 টাকা 100% উপকারের জন্য, টাকা না 100% উপকারের জন্য 2% যদি ক্ষতি মুখোমুখি হন, সেই ক্ষতিটা কিন্তু মেনে নেওয়া যায়। আপনি 98% ক্ষতির জন্য আপনি 2% উপকার করবেন, এটা কিন্তু মেনে নেওয়া যায় না। তো এর আগের সরকার ছিল 98% ক্ষতিকারক সরকার, 2% উপকার। কোথায় উপকার? কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। আর এখন যেটা হয়েছে, হ্যাঁ টাকা তো আমার এমনিতেও নাই, হাসিনা সরকারের সময় ছিল না, ইন্ট্রিম সরকার যা ছিল সেটাও লুটপাট করে খেয়ে গেছে। আপনার একজন উপদেষ্টায় তার এলাকায়, তার থানায় এবং পাশের থানায় 800-1000 কোটি টাকার শুধু বরাদ্দ দিয়েছে। আপনি নিজেও জানেন বরাদ্দ দিলে কি হয়। আপনি ওই 1-2টা থানায় কি এমন হয়েছে যে এত তড়িৎ গতিতে এত বরাদ্দ দিতে হয়? তারপরেও কিন্তু বিএনপি নীরব। এই 2.5 মাসে কিন্তু বিএনপি কোনো মুখ ফুটে কিছু বলে নাই, কারণ দেশের গণতন্ত্রটা টিকে থাকুক, গণতন্ত্রটা অব্যাহত থাকুক, এটাই বিএনপি চেয়েছে। অ্যাডভোকেট হুমায়রা নূর, আপনার যদি কিছু যুক্ত করার থাকে, না হলে আলোচনা আমরা শেষ করবো এখানে। না ঠিক আছে, আপারা নির্বাচন চেয়েছেন, ক্ষমতাই ওনাদের কাছে মুখ্য ছিল। মানুষ শান্তিতে নাকি ঈদে বাড়িতে যেতে পেরেছে। অবশ্যই আপাকে একটু মনে করিয়ে দিতে চাই শুধু, যে ঈদে কিভাবে মানুষকে ডাবল ভাড়া গুনে বাড়িতে যেতে হয়েছে, এবং যাত্রাপথে যে সড়ক দুর্ঘটনা, যাতায়াত নিয়ে কিন্তু বলেনি আপা যে মানুষের যাতায়াত নির্বিঘ্ন হয়েছে, বাড়িতে ফিরতে পেরেছে, ঈদে স্বস্তিতে ঈদ করতে পেরেছে বলেছেন না, সেটাই বলছি, যে যারা বাড়িতে ফিরেছেন তাদের যে দ্বিগুণ ভাড়া গুনে বাড়িতে যেতে হয়েছে সেটা মনে করে দিতে চাই আর কি। তো আমরা তো আসলে গোল্ডফিশ মেমোরি নিয়ে বাঁচি, এই জন্য অনেক কিছু ভুলে যাই। তো আমি নিজের কথাই বলছি, কারো কথা উল্লেখ করছি না। তো ধরেন আমরা অনেক কিছু ভুলে যাই, আবার পিছনে ফিরে উনি বলার কারণে মনে পড়লো যে যখন ওই বাসটা খাদে পড়ে যায়, তখন আমাদের সড়ক মন্ত্রী কিন্তু সেখানে উপস্থিত হননি। ওনাকে আমরা ওই আহতদের পাশে, নিহতদের পাশে পাইনি। বাস খাদে পড়ার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী বা বিএনপির কতটা দায় আপনি বলেন তো? সরকার কি করবে? এটা ড্রাইভারের দায়, ড্রাইভারের উল্টাপাল্টা চালানোর দায়। এটার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী কি করবে? সরকার কি করবে? সড়ক মন্ত্রীর কথা বলেছে আপা, সড়ক মন্ত্রীর কথা আমরা তো অবশ্যই সড়ক মন্ত্রী কি করবে? এখানে সড়ক মন্ত্রী কি করার আছে বাস খাদে পড়ার জন্য? এই ধরনের মানুষের পাশে দাঁড়াবেন না? এটা কি বাংলাদেশের মানুষ ওনার কাছে এক্সপেক্ট করবে না? উনি কি করবেন? উনি কিছুই করবেন না। উনি কিছুই করবেন না। আপনারা যেই সুবিধার কথাগুলো বলছেন, সামনে তো দিন পড়ে আছে, 2 মাস 3 মাসে আপনারা যেভাবে মানুষকে, আমাদেরকে যেভাবে করে আপনারা মনে করছেন যে আমরা কিছুই বুঝি না, কিছুই বলতে পারবো না, কোনো কথা বললেই আপনারা যেভাবে আক্রমণাত্মক হয়ে ওঠেন, কথা কিন্তু আমরা মানুষের পক্ষে বলতেই হবে। যেই কথাগুলো, যেই ঘটনাগুলো সত্য সবাই জানে, সেগুলো থেকে আপনারা যদি, এই যে জ্বালানির কথা বললেন, জ্বালানির সংকট উত্তরণ হয়েছে কারণ হরমুজ প্রণালী এখন খুলে দিয়েছে, এবং আপনারা 106 টাকায় তেল আমদানি করে 140 টাকায় বিক্রি করছেন। তার আগ পর্যন্ত আপনারা এইখানে যেই এই তেলের যে মজুদ হয়েছে, সেই মজুদ করার ব্যাপারে যে মনিটরিং, সেটাতে প্রচন্ড ভাবে ব্যর্থ হয়েছে। সেখানে মনিটরিং হয়েছে এবং অনেকের বিরুদ্ধে আসলে অভিযানে গ্রেফতারও করা হয়েছে, সেরকম খবর আসলে আছে। আলোচনা শেষ করতে হচ্ছে। অনেক ধন্যবাদ অ্যাডভোকেট হুমায়রা নূর। নিশ্চয়ই আগামীতে আবার আলোচনা করবার সুযোগ হবে আপনার সাথে রাজনৈতিক। দর্শক, একটি বিরতির সময় হয়ে গেল, শেষ বিরতি নিয়ে আমরা ফিরে আসছি কিছুক্ষণের মধ্যে। ধন্যবাদ দর্শক, সাথে থাকার জন্য আমন্ত্রণ আবারও 71 জানালে। আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি। আমরা আলোচনা করতে চাই খেলা নিয়ে। আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত হয়েছেন এম কায়েসার, ক্রীড়া সাংবাদিক। অনেক ধন্যবাদ এম কায়েসার যুক্ত হয়েছেন এবং স্বাগত আপনাকে জার্নালে। বিপিএল ফিক্সিং কাণ্ড নিয়ে আসলে আমরা আলোচনা করতেই চাই। 4 জনের বিরুদ্ধে আমরা জানি শাস্তির এখন পর্যন্ত খবর আছে।
কি ধরনের শাস্তি আসলে হতে পারে এবং যেটি বিসিপির এখন যিনি আছেন তামিম ইকবাল প্রধান, তিনি কিন্তু বলছিলেন যে আরও অনেকেরই তালিকায় নাম আছে, যদিও তাদেরকে নোটিশ দেওয়া হয়নি, তারা হয়তো খেলতে পারবেন, অর্থাৎ তালিকাটি কি দীর্ঘই? ধন্যবাদ আপনাকে। একটু ক্লিয়ার করে দিচ্ছি, সেটি হলো যে সর্বশেষ যে দুটি বিপিএল হয়েছিল সেই বিপিএল এ দুর্নীতির সঙ্গে অথবা বেটিং এর সঙ্গে, ম্যাচ পাতানোর সঙ্গে, স্পট ফিক্সিং এর সাথে যারা জড়িত ছিলেন তেমন 5 জনকে চিহ্নিত করা হয়েছে এবং তাদের কিন্তু শাস্তি হয়নি এখন পর্যন্ত। আপনি যে প্রশ্নটা করলেন যে তাদের কেমন শাস্তি হতে পারে, তাদের শাস্তি হয়নি, তাদের বিরুদ্ধে শুধুমাত্র আনুষ্ঠানিকভাবে অভিযোগ আনা হয়েছে এবং এই বিচারের নিয়মটাই হলো যে আপনি যখনই কারো বিরুদ্ধে অভিযোগ আনবেন তখন সেই সময় থেকে তাকে আপনার সাময়িক নিষেধাজ্ঞার মধ্যে তিনি পড়ে যান। সেই নিষেধাজ্ঞার মধ্যে পড়েছেন এই 4 জন এবং এই 4 জনের মধ্যে একজনকে আপনার সাময়িক নিষেধাজ্ঞা না, তিনি পুরোপুরি নিষেধাজ্ঞার মধ্যে পড়েছেন, কারণ তিনি অলরেডি তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেই অভিযোগটা তিনি স্বীকার করে নিয়েছেন এবং তিনি আর সেটা ডিফেন্ড করতে চাচ্ছেন না। এই কারণে তার বিরুদ্ধে অভিযোগটা ধরে নেওয়া যেতে পারে যে তার অভিযোগটা একেবারে পারফেক্ট এবং প্রমাণিত এটা। আর বাকি 4 জন যারা রয়েছেন সেই 4 জনকে 14 দিনের সময় দেওয়া হয়েছে এবং এই 14 দিনের মধ্যে তাদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেই অভিযোগকে তারা ডিফেন্ড করতে পারেন ক্রিকেট বোর্ডের কাছে, বিসিবির কাছে গিয়ে, বিসিবির যে ইন্টিগ্রিটি কমিটি রয়েছে সেই ইন্টিগ্রিটি কমিটির কাছে গিয়ে তাদের বলতে পারেন যে আমরা এই ধরনের কোনো ঘটনার সাথে জড়িত নই। তবে সার্বিক পরিস্থিতি যা জানাচ্ছে বা এখন পর্যন্ত আমরা এই ইন্টিগ্রিটি চিফ হিসেবে যিনি রয়েছেন অ্যালেক্স, আজকে তিনি একটা স্টেটমেন্ট দিয়েছেন। তার সঙ্গে তার সেই স্টেটমেন্টটা যদি বিবেচনা করা যায় তাহলে বলা যেতে পারে যে তিনি যে ভাবে পুরো তদন্তটা করেছেন তাতে এই তদন্তে যাদের বিরুদ্ধে অভিযোগটা এনেছেন তারা সবাই কিন্তু আপনি এই অভিযোগে দায়ী হবেন এবং প্রমাণিত এই অভিযোগটা পুরোপুরি আপনার কাছে সেটি হচ্ছে যে আমরা বিসিবির প্রধান তামিম ইকবালের কাছ থেকে শুনছিলাম যে সামনের আসরে যদি ভালো কোনো ফ্র্যাঞ্চাইজি না পাওয়া যায় তাহলে এই আসর করবার কোনো প্রয়োজনীয়তা নেই বলে তিনি মনে করেন। আমি মনে করি যে একেবারে পারফেক্ট সিদ্ধান্ত এটি। কারণটা হলো যে গত বিপিএল এ অংশ নিয়েছিল মাত্র 6টি দল অংশ নিয়েছিল এবং 6টি দলের মধ্যে 3টি দলের বিরুদ্ধে কিন্তু এই ধরনের অভিযোগ আনা হয়েছে। এই যে 5 জনকে দায়ী করা হয়েছে, এই 5 জনের মধ্যে 5 জনের মধ্যে যারা জড়িত রয়েছেন তারা এই 6টি ফ্র্যাঞ্চাইজির মধ্যে 3 জন রয়েছে, 3টি ফ্র্যাঞ্চাইজি রয়েছে এই অভিযোগে অভিযুক্ত। তো 6টি ফ্র্যাঞ্চাইজির মধ্যে 3টি ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে যখন আপনি এই ধরনের অভিযোগ আনবেন এবং গ্রস অভিযোগ, যে অভিযোগ আপনার দেশের ক্রিকেটকে ধ্বংস করে দিতে পারে, তাহলে সেই টুর্নামেন্ট আপনি কেন পরিচালনা করবেন? সেই টুর্নামেন্ট পরিচালনা করার জন্য আপনাকে অবশ্যই আমি মনে করি যে না, ব্যথা আছে বলে কি আমরা মাথা কেটে ফেলবো? এটাই সংশোধনের সুযোগ নেই? না, সেটা না ইলিয়াস ভাই, সেটা আমি বলছি না, মাথা কেটে ফেলার বিষয় না এখানে। কিন্তু বিষয়টা হলো যে আপনি যদি সেই ঘা নিয়ে সামনে বাড়তে চান তাহলে ঘা কিন্তু আরো বাড়বে। এই কারণে আমি মনে করি যে ফ্র্যাঞ্চাইজি যাদেরকে ফ্র্যাঞ্চাইজি হিসেবে সেট করা হয়েছিল এই ধরনের ফ্র্যাঞ্চাইজি যাতে আর কোনো মতে ক্রিকেটে না আসে সেই নিশ্চয়তাটুকু দিতে হবে এবং সেটার জন্য যদি আপনি 1 বছর স্টপ রেখে এই টুর্নামেন্টটা করেন তারপরে আমি মনে করি যে সেটা এই টুর্নামেন্টটাকে তারপরে সামনের সময়টা এই টুর্নামেন্টের জন্য আপনার এই ধরনের অসুস্থ কোনো লোকজনকে খুঁজে পাবেন না বা এই ধরনের ক্রিকেটকে ধ্বংস করে দেওয়ার মতো যে প্রক্রিয়া বা যে ফ্র্যাঞ্চাইজিরা জড়িত রয়েছে তাদেরকে আপনি অন্তত এই জায়গায় সুযোগ করে দিতে পারবেন না। এবং আমার কাছে মনে হচ্ছে যে তামিম ইকবাল যে সিদ্ধান্তটা নিয়েছেন যে জোড়াতালি দিয়ে বা কোনো মতেই আপনি আজে বাজে ফ্র্যাঞ্চাইজিকে ডেকে এনে তারপর তারা সেই ফ্র্যাঞ্চাইজি আপনি এই ক্রিকেট লিগটাকে কেন্দ্র করে কোটি কোটি টাকা কামাবেন এবং বেটিং করবেন, আমার মর্যাদা নষ্ট করবেন, আমি তাহলে কেন এই খেলা দেখতে যাব? আমি কেন এই খেলা কভার করতে যাব? কারণ আমি জানি যে খেলায় আপনার 2 নম্বরই হচ্ছে, যে খেলায় আপনার জালিয়াতি হচ্ছে, যে খেলাকে কেন্দ্র করে বেটিং হচ্ছে, সেই খেলায় তো আমি প্রেস বক্সে বসে খেলা কভার করার জন্য আমি তো ঠকছি। আমরা অবশ্যই আশা করি সামনের বিপিএল আসরে এই ধরনের সংশোধনী নিশ্চয়ই আসবে। না, বিপিএল তো উৎসব মুখর, এটি কিন্তু আমাদের খুব ভালো লাগতো আমি পার্সোনালি, বাট এটি যে সংকটগুলো আছে আমার মনে হয় সংকটগুলো কাটিয়ে এবং ভালো, কাসের ভাই বলেছেন তার দীর্ঘ অভিজ্ঞতা, ভালো ফ্র্যাঞ্চাইজি যাতে পাওয়া যায় সেই চেষ্টা করা উচিত। অবশ্যই ধন্যবাদ এম কায়সার। নিশ্চয়ই আগামীতে আবারও কোনো কথা হবে। একই সাথে ধন্যবাদ ইলিয়াস খান এবং নীলুফার চৌধুরী, মানে আপনাকেও। আগামীতে আবারও কথা হবে রাজনীতির নানা বিষয় নিয়ে। দর্শক, এতক্ষণ আপনারা সাথে ছিলেন, আপনাদেরকে ধন্যবাদ। দেখা হবে আবার।